দিন চারেক অতিক্রম হওয়ার পর বাড়ির অবস্থা কিছুটা স্বাভাবিক হয়েছে। বলা বাহুল্য, বাড়ির মানুষজন নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। ভিতরে ভিতরে যে তুষের আগুন জ্বলছে তার মাত্রা কমেনি এতটুকু পর্যন্ত। বিশেষ করে ওমর রহমান এবং সেলিনা বেগম রুহুলের দেওয়া আঘাত মেনে নিতে পারেনি। মেনে নিতে না পারাটা অস্বাভাবিক নয়। যাকে নিজে ছেলের মতো আদর স্নেহ দিয়ে বড় করেছেন, তার থেকে এমন আচরণ অপ্রত্যাশিত নয়। তবুও তাদের রুহুলের জন্য মন পড়ে। মাঝে মাঝে একে ওকে ধরে রুহুলের খোঁজ নেওয়ার চেষ্টা করে। অর্ষার অগোচরে বেশ কয়েকবার করে রুহুলের নাম্বারে ফোন করলেও অমর রহমান, কিন্তু প্রতিবারই সে একই কথা শুনতে হয়, আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। দিনের মধ্যে কতবার এই বাক্যটি শুনে তার কোনো ইয়াত্তা নেই। তবুও তিনি তপ্ত হন না। অশান্ত মনটাকে একবার রুহুলের কণ্ঠস্বর শুনতে চায়। জানতে চায় ছেলেটা দূরে থাকলেও ভালো আছে। সকাল আর অর্ষা পাশাপাশি হাঁটছে। সকালের গন্তব্য ওর কলেজ, আর অর্ষার গন্তব্য ভার্সিটি। অফিস থেকে আজ ভার্সিটিতে যাওয়ার জন্য সে ছুটি নিয়েছে। মিজানের কাছে ছুটি চাওয়া মাত্রই সে রাজি হয়েছে। কোনো রকম দ্বিমত করেনি ছুটি দেওয়ার ব্যাপারে। ছেলেটা বেশ আন্তরিক। অফিসে তার স্যার হলেও ব্যবহার আন্তরিকতার সাথেই করে। এ কয়েকদিনে তার মন টন খারাপ দেখে অনেকবার কারণ জানতে চেয়েছিল। অর্ষা অবশ্য জানায়নি। সে পারিবারিক বিষয়টাকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করে। এমনকি একদিন সে রাফিকেও পড়াতে যায়নি। আহনাফও ফোন করে যাওয়ার ব্যাপারে কিছু বলেনি। অবশ্যই তার সঙ্গে দেখা হয়েছে। চোখাচোখিও সামান্য পরিমাণ হাসির বিনিময় হয়েছে। অল্প কথার মাঝে আহনাফ সর্বদা জানতে চেয়েছে মন ভালো, আর অর্ষা প্রত্যুত্তরে মাথা নাড়িয়েছে। এই মাথা নাড়ানোর উদ্দেশ্য তার নিজের কাছেও পরিষ্কার নয়। আদতে সে ভালো আছে নাকি নেই সেটা সে নিজেও জানে না। আপুর কথা বলছি না। সকালে প্রশ্নে সম্বিত ফিরে অর্ষার। মৃদু সহাজ্যে বলে, কি কথা বলবো? যা ইচ্ছে বল। চুপচাপ হাঁটতে আমার ভালো লাগে না। পেট ব্যথা করে। তুই বল তাহলে, আমি শুনি। আজকে ফুচকা খেতে যাবি? কলেজে খাস না? খাই। সে তো বন্ধু বান্ধবদের সাথে খাই। তোর সাথে অনেক দিন হয়েছে ফুচকা খাওয়া হয় না। ওই দিক দিয়ে মৌনাপুর বাসা যাব। আপুর সাথে তো অনেকদিন হয়েছে দেখা হয় না। আচ্ছা, ভার্সিটি থেকে ফিরে আগে আজ রাবিকে পড়াতে যেতে হবে। এতদিন যাওয়া হয়নি। অর্ষার উত্তর দেওয়ার আগে তোফায়েলের সঙ্গে দেখা হয় দু বোনের। ওদেরকে দেখে হয়তো তোফায়েল মুখোমুখি দাঁড়িয়েছে। তার মুখটা হাসি হাসি। দুজনের দিকেই একবারটি তাকিয়ে প্রশ্ন করে, কেমন আছো তোমরা? উত্তর দেয় সকাল। সে বলে, ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কলেজে যাচ্ছ? হুম। তুমিও? অর্ষাকে এবার প্রশ্নটি করল তোফায়েল। অর্ষা কিছুটা গম্ভীর হয়ে বলল, জি। আজ অফিস নেই? আছে, ছুটি নিয়েছি। জব, পড়াশোনা, পরিবার সব একসাথে সামলাও কিভাবে? কষ্ট হয় না? মলিন হাসে অর্ষা। ক্লেশ সুরে বলে, বড় ভাই যদি তার দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করে, তখন বাড়ির মেয়েকেই তো সেই দায়িত্ব পালন করতে হবে, তাই না? রুহুলকে একটা বিয়ে করানো উচিত ছিল অর্ষা। পাগল নাকি? ওর মতো ছেলে জন্য অন্য মেয়ের জীবন নষ্ট করতে যাব কেন? নিজের ভাইকে নিয়ে এসব কি বলো? নিজের ভাই বলেই বলছি, কারণ অন্যদের চেয়ে আমি ওকে ভালো চিনি। ও কিন্তু তোমাকে ভালোবাসে। অর্ষা এবার বিদ্রুপ করে হাসে। তোফায়েল বলে, হাসছো যে? বিশ্বাস হচ্ছে না? ওর ব্যাপারে কথা বলতে ভালো লাগছে না তোফায়েল ভাই। আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমরা বরং এখন যাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। শুনো, বলো। আমি যদি ভুল না হই, আব্বু আম্মু আপনাকে ভাইয়ার খোঁজ নিতে বলেছে। তোফায়েল কিছুটা কাচুমাচু ভঙ্গিতে বলল, হ্যাঁ, তোমার আব্বুর সঙ্গে দেখা হলেই বলে। পাত্তা দিবেন না। যখন বলবে চুপচাপ শুনবেন শুধু। ভাইয়াকে খুঁজে বের করে খুঁজে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি ভীষণ কঠিন মনের মেয়ে, অর্ষা। অর্ষা এই প্রশ্নের কোনো জবাব দিল না। সে আর এই প্রসঙ্গে কোনো কথা বাড়ালো না। সকালকে নিয়ে একটা খালি রিকশায় উঠে পড়ে।
ভার্সিটিতে পৌঁছানোর পর ফ্রেন্ডের মধ্যে আজ আনন্দের ধুম পড়ে গেছে। সবাই অর্ষাকে পেয়ে ভীষণ খুশি। আজ কতদিন বাদে সকলে একত্রিত হয়েছে এই আনন্দের ক্লাসে করার কথা বেমালুম ভুলতে বসেছে সকলে। হইচই লেগে গেছে, ছোটখাটো একটা জটলা বেঁধে গেছে। দূর থেকে দেখলে যে কেউ ভাববে ঝগড়া লেগে গেছে বোধ হয়, অথচ ওরা লাফালাফি ঝাপাঝাপি করে নিজেদের খুশি উদযাপন করছে। আশিক তো তার বিখ্যাত কবিতা শুরু করে দিয়েছে, অর্ষা পড়েছে আসিয়া, আজকের দিন কাটিবে হাসিয়া হাসিয়া। তুই আবার কান্নাকাটি করে দিন পার করলি কবে? বলো রেশমি। এই মেয়ে কাঁদবো কেন? যার জীবনে এতগুলো গার্লফ্রেন্ড রয়েছে সে আবার কাঁদে নাকি? লামিয়া বলল, তাহলে অর্ষার সামনে এমন ঢং করছিস কেন? চোখ টিপল আশিক, বলল, ওকে ইমপ্রেস করছি। জুই বিস্মিত নয়নে তাকিয়ে বলে, তার মানে এখন তুই অর্ষাকে পটানোর চেষ্টা করতেছিস? আশিক খ্যাত করে উঠে কোমরে হাত রেখে বলে, এই জুয়ের বাচ্চা, কুই কি করার স্বভাব জিন্দেগিতে যাবে না। মেয়েরা এক দুই লাইন বেশি বুঝ মানলাম, বাট এই মাইয়া সবসময় 4 লাইন বেশি বোঝে। আহিল সবাইকে শান্ত করে বলল, হয়েছে হয়েছে, এবার তো থাম তোরা। অর্ষা মাথা ধরে ঘাসের উপর বসে পড়েছে অলরেডি। ওদের সঙ্গে থাকলে পাগল হওয়া সহজ, কিন্তু ডিপ্রেশন থাকা সম্ভব নয়। আশিক ব্যস্ত হয়ে বলল, হায় হায়, অর্ষাকে কিডন্যাপ করলো কে? কে কোথায় আছো? আমার বান্ধবীকে কিডন্যাপ করা হয়েছে, হেল্প হেল্প। রেশমি আশিককে মুখ চেপে ধরে বলল, গাধা থাম, চেঁচাইস না আর। অর্ষা নিচে বসে আছে। আশিক নিচে তাকিয়ে হাসল। সেও অর্ষার পাশে নিচে বসে পড়ল। মুচকি হেসে ফিসফিস করে বলে, এখন হাতে শুধু দুটো ভাঙা থালা থাকলেই হতো বুঝলি। একদম ভরপুর ইনকাম হতো তাহলে। অর্ষা প্রথম দিকটা বুঝতে একটু সময় লাগলো যে আশিক কোন দিকে ইঙ্গিত দিয়েছে। তা যখন বুঝতে পেরেছে ততক্ষণে আশিক উঠে পড়ে দৌড় দিয়েছে। হাল ছাড়েনি অর্ষা, সেও পিছু পিছু দৌড়াচ্ছে। পুরো ভার্সিটি মাতিয়ে তুলছে এই সদস্যগুলো। সারাদিন একসাথে থেকে হই হুল্লা করে অর্ষা পারিবারিক যন্ত্রণার কথা বেমালুম ভুলে গেছে। এক টুকরো স্বর্গীয় সুখ যেন বন্ধুদের মাঝে থেকে উপভোগ করতে পেরেছে। বিদায়বেলা কারোই মন ভালো নেই। আবার কবে দেখা হবে, একসাথে আড্ডা দেওয়া হবে, এই চিন্তায় মশগুল প্রত্যেকে। অর্ষা সবাইকে আশ্বস্ত করে বলে, আমার অফিসের স্যার বস ভালো আছে। আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে একদিন করে ক্লাস করার। এছাড়াও ক্লাসে না হলেও ছুটির পর একসঙ্গে সন্ধ্যা আড্ডা দিব। দিদার বলল, একটা দারুণ আইডিয়া। সন্ধ্যা ভালো ভালো স্ট্রিট ফুড পাওয়া যায়, দারুণ টেস্ট। অর্ষা হেসে বলে, ঠিক আছে, নেক্সট টাইম আমরা সবাই স্ট্রিট ফুড খাবো। বিকেলের দিকে ক্লাস শেষ করে ঘুরে ফিরে সবাই বাসায় যাওয়ার জন্য রওনা হয়। আহিল আছে অর্ষার সাথে, দুজনে ফুটপাত ধরে হাঁটছে। অর্ষা দুঃখী স্বরে বলে, সরি রে, পরে আর যোগাযোগ করতে পারিনি। বাড়িতে কোনো সমস্যা হয়েছিল? অর্ষা নিশ্চুপ। আহিল এবার পাশ ফিরে তাকালো অর্ষার দিকে, দীর্ঘকায় শ্বাস নিয়ে বলল, বলবি না? অর্ষার কেন জানি আহিলের কাছে প্রথম নিজেকে ভেঙে চুরে উপস্থাপনা করতে ইচ্ছে করছে। সে লুকায় না কিছু, বাড়ির খুঁটিনাটি বিষয়গুলো সে আহিলকে জানায়। আহিল এতদিন নিজেকে যেই শক্ত খোলসের মাঝে আটকে রেখেছিল, সেই শক্ত খোলসটাও সে অর্ষার সামনে ভেঙে ফেলে। নিজের নিদারুণ জীবনের প্রতিটা ঘটনা সে অর্ষার সামনে তুলে ধরে। অর্ষা একই সাথে ব্যথিত হয় এবং অবাকও হয়। সে ক্ষুণাক্ষরেও টের পায়নি আহিলের মাঝে এতটা দুঃখের বসবাস। তবু আহিল কতটা সুন্দর করে হাসছে। এই হাসির মাঝেও সে জাগতিক দুঃখ কষ্টের বসবাস, তা এখন আর অর্ষার অজানা নয়। আহিল যথাসম্ভব নিজেকে সামলে নিয়ে বলল, একটা চাকরি ভীষণ প্রয়োজন রে, এজন্যই সেদিন আমি তোকে বাসায় গিয়েছিলাম। অর্ষার অভয় দিল, বলল, তুই কোনো চিন্তা করিস না, আমি অফিসে গিয়ে স্যারের সাথে কথা বলবো।
একটা না একটা ব্যবস্থা হবেই। আহিল প্রসন্নতা হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ। রাখ তোর থ্যাংক ইউ। এত ফর্মালিটি দেখাতে হবে না। আচ্ছা শোন, এখন তোকে বাসায় দিতে পারছি না, কারণ আমি এখন একজনকে পড়াতে যাব। আহিল হেসে বলে, তোর মধ্যে কোনো ফর্মালিটি নাই। অন্য একদিন যাব। অবশ্যই আসবি। আমার হাতে চা খেয়ে যাবি। আমি চা খুব ভালো বানাই। নিজের প্রশংসা নিজেই করছিল। বদনাম করা লোকের তো অভাব নেই, বলে চোখ টিপল অর্ষা। আহিল হেসে বলল, হাজি। এর পাশে নিজেই অর্ষাকে একটা রিক্সা ঠিক করে দিয়ে বাড়ির পথে হাঁটা শুরু করে। রিকশায় উঠে আনমনে হাসে অর্ষা। মনটা আজ তার ভীষণ ফুরফুরে লাগছে। আনন্দিত মন প্রজাপতির মতো উড়ে উড়ে বেড়াচ্ছে। হাতের ঘড়িতে একবার সময় দেখে নিল। 6:30 পার হয়েছে। রাফি আজ কেমন গম্ভীর হয়ে থাকবে কে জানে। বাড়িতে গিয়ে কলিং বেল বাজানোর পর দরজা খুলে দিল অসম্ভব রূপবতী এক মেয়ে। তার পরনে অফ হোয়াইট রঙের একটা শাড়ি, শাড়ির উপরে গোলাপি রঙের সুতার কাজ মেয়েটির সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তুলছে। মেয়েটা হাসি হাসি মুখ করে জানতে চাইল, আপনি? অর্ষা কয়েক মুহূর্তের জন্য যেন বোবা বনে গেছিল। নিজেকে ধাতস্থ করে বলল, আমি অর্ষা, রাফির প্রাইভেট টিচার। মেয়েটি এবার উল্লাসিত ভঙ্গিতে বল, ও আচ্ছা, আপনি অর্ষা, আসুন ভিতরে আসুন। মেয়েটি এত আনন্দ কিংবা উল্লাসের কারণ কোনোটাই অর্ষা নিকটে স্পষ্ট নয়, বরঞ্চ সে বিব্রত বোধ করছে। সে সহজে গলায় বলার চেষ্টা করল, আপনাকে তো ঠিক চিনলাম না। অর্ষা মুখোমুখি সোফায় বসেছে মেয়েটি। সে হাতে নেড়ে নেড়ে হেসে বলে, আমি শশী। আমাকে আপনার চেনার কথা নয়, কারণ আপনি রাফিকে পড়ানোর 2 মাস আগে থেকেই বাবাকে নিয়ে ইন্ডিয়ায় ছিলাম। বাবার একটা অপারেশন ছিল, তো তাই। এখন আলহামদুলিল্লাহ বাবা সুস্থ আছে। আমি দেশে ফিরছি 5 দিন হবে। রেনু আপা আর রাফির কাছ থেকে আপনার এত গল্প শুনছি যে অনেক এক্সাইটেড ছিলাম আপনাকে সরাসরি দেখার জন্য। অর্ষার কথা আটকে গেছে। শশীর কথাটা তার মাথা থেকে সম্পূর্ণ বের হয়ে গেছিল। এই একটাবারের জন্য তার শশীর কথা মনে হয়নি। কে এই মেয়ে? কি তার পরিচয়? যাবতীয় সকল প্রশ্ন তার মস্তিষ্ক থেকে মুছে গেছে। আজ হঠাৎ করে যে সেই মুছে যাওয়া প্রশ্নগুলো ডালপালা নিয়ে সামনে এসে দাঁড়াবে অর্ষা ভাবতে পারেনি। তার বুক কাঁপছে। দুরু দুরু মনের ভিতর অজস্র প্রশ্ন, কিন্তু প্রশ্নগুলোর করার অধিকার তার নেই। সে এই বাড়ি কে হয় এই প্রশ্নটি করতে গিয়েও জিজ্ঞেস করে ফেলল, রাফি কোথায়? শশী তার স্বভাবসুলভ হাসি প্রদান করে বলল, ওর ঘরেই আছে, আপনি যান। আজ আমি আপনার জন্য চা করে আনছি। মৃদু হাসার চেষ্টা করল অর্ষা। তা কেন জানি অসহনীয় কষ্ট হচ্ছে। রাফি রুমে যাওয়ার সময় আহনাফের সঙ্গে দেখা হয় তার। বুকের ভিতর যে অল্পটুকু অনল মিটিমিটি জ্বলছিল আহনাফকে দেখা মাত্র ধাউ ধাউ করে জ্বলতে শুরু করে। মলিন ও করুণ দৃষ্টিতে সে তাকিয়ে থাকে আহনাফের দিকে। কণ্ঠস্বর থেকে কথা বের হতে চায় না। অদৃশ্য এক হাত যেন তার গলা টিপে ধরে রেখেছে। কি অসহনীয় কষ্ট! আহনাফ প্যান্টের পকেটে 2 হাত ঢুকিয়ে দাঁড়িয়ে রয়েছে। অর্ষাকে পাগল করা নজর কাড়া হাসিটা দিয়ে সে জিজ্ঞেস করে, ভালো আছেন আপনি? অর্ষার মাথা দোলায়। অস্পষ্ট স্বরে বলে, ভালো, আপনি? আমিও ভালো আছি। অর্ষা বলার মতো আর কিচ্ছু খুঁজে পেল না, অথচ বলার জন্য তার ভিতরে জমে রয়েছে হাজার হাজার কথা। আহনাফ কি সেগুলো বুঝতে পারে? হয়তো না, বোঝার কথাও নয়। আজকাল তো মানুষ মুখে বুলি শুনেও বোঝে না, সেখানে না বলা কথাগুলো বুঝবে কি করে? সে বেখয়ালি নিরুদ্বেগ পায়ে রাফির রুমে যায়। বিছানায় শুয়ে শুয়ে রাফি ফোনে গেম খেলছিল। অর্ষাকে দেখেই খুশিতে লাফিয়ে ওঠে। কাছে এসে বলে, ম্যাম, তুমি এসেছো? জানো, আমি তোমাকে অনেক মিস করেছি। অর্ষা হাসল।
রাফির মাথা হাত বুলিয়ে বলল, তাই? আমি তো তোমাকে অনেক মিস করেছি। তাহলে এতদিন তুমি আসোনি কেন? একটু ব্যস্ত ছিলাম। এখন থেকে রোজ আসবো তো? আসবো রাফি। আজ লক্ষ্মী ছেলের মতো পড়তে বসেছে। অর্ষার কেন জানি মনে হচ্ছে এই বাড়ির প্রতিটা আনাচে কানাচে খুশির আলাপন। হঠাৎ এত খুশিতে খুশিতে বাড়িটি আমোদিত হয়ে কেন উঠল? শশী পদার্পণে অর্ষা খুব সঙ্গোপনে রাফিকে জিজ্ঞেস করলো, অশ্বি নামে মেয়েটি তোমার কি হয় রাফি? রাফি না তাকিয়ে বলল, আন্টি। এই উত্তর অর্ষা মনোভূত হলো না। সে স্পষ্ট উত্তর চায়, যে উত্তরে সবটা পরিষ্কারভাবে জানা যাবে। কিন্তু সেটাই বা কিভাবে সম্ভব? কাকে জিজ্ঞেস করবে সে? এই মাঝে শশী এসে চা দিয়ে গেল। প্রতিদিন রাফিকে যতটুকু পড়ায় আজ এর চেয়েও বেশি সময় নিয়ে পড়িয়েছে অর্ষা। তবুও সে তার সংকোচ থেকে বের হয়ে কাউকে জিজ্ঞেস করতে পারেনি শশীর কথা। রাফিকে পড়ানো শেষ করে চলে যাওয়ার সময় আহনা পিছন থেকে ডাকে, অর্ষা। অর্ষা সচকিত হয়ে তাকায়, চোখে মুখে প্রশ্নের বাণ। সে সকল প্রশ্নের উপেক্ষা করে আহনাব বলল, আমিও বের হচ্ছি, আপনাদের বাড়ির ওদিকে দিয়ে যাব। একটু ওয়েট করুন, আমি গাড়ি নিয়ে আসছি। অর্ষা দাঁড়ালো। কিছু সময়ের মধ্যে আহনাব গাড়ি এনে দাঁড় করালো অর্ষার পাশে। আজ আহনাবই ড্রাইভ করছে। সে গাড়ির দরজা খুলে দিয়ে বলে, উঠুন। অর্ষা বিনা বাক্যে উঠে বসলো। বারবার প্রশ্ন করতে গিয়েও আটকে যাচ্ছে। নিজে নিজেই আর টিকতে না পেরে ঘুরিয়ে ফিরে বলে, আচ্ছা, একটা ব্যক্তিগত প্রশ্ন করি। আহনাব গাড়ির আয়না একবার অর্ষার দিকে তাকালো, তবে সরাসরি নয়। বলল, জি। কিছু মনে করবেন না তো? কিছু মনে করলে কি জিজ্ঞেস করবেন না? অর্ষা অপ্রস্তুত হয়ে পড়ে। আহনাব হেসে বলে, মজা করলাম। বলুন, কি জানতে চান? আপনার আর কোনো ভাই আছে? না। কেন? এমনি। এটা তো কোনো ব্যক্তিগত প্রশ্ন হলো না। আপনি অন্য কিছু জানতে চান? অর্ষা নিশ্চুপ, জড়তা কাটিয়ে বলে, আপনি কখনো কাউকে ভালোবাসেননি? এবার আহনাব নিশ্চুপ হয়ে যায়, কোনো কথা বলছে না। নীরব গাড়ি ড্রাইভ করছে। দ্বিধাগ্রস্ত হয়ে উত্তরের অপেক্ষায় তাকিয়ে রয়েছে অর্ষা। একসময় সে দৃষ্টি সরিয়ে নেয়। তখন আহনাব বলে, একটা কথা বলবো? চকিতে ফিরে তাকায় অর্ষা, কিছুটা উচ্ছ্বাসের সাথে বলে, জি। জি। আমার আসলে এখন কোনো কাজই ছিল না আপনার বাড়ি ওদিকে। তাহলে আসলেন কেন? আহনাব আবারও কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আপনার কিছু কথা বলতে। অর্ষার হৃদয়স্পন্দ বাড়ছে। আহনাব তাকে কি কথা বলতে চায়? আমি আপনার দৃষ্টির ভাষা বুঝি, বলল আহনাব। সঙ্গে সঙ্গে দৃষ্টি সরিয়ে নেয় অর্ষা। আহনাব এটাও আয়নায় লক্ষ্য করে। এরপর বলে, আপনি আমাকে ভালোবাসেন? অর্ষা এবার মুষড়ে যায়। দারুণ বিপাকে পড়ে গেছে সে। আহনাব কেন তাকে এসব বলছে, তাও আবার সরাসরি? আমার ভুল হলে সেটাও আমায় জানাবেন। অর্ষা নিরুত্তর। আহনাব বলল, আমি কি এই পর্যন্ত ভুল বললাম? এসব কথা কেন বলছেন এখন? যাতে জল বেশি দূর আর না আগায়। মানে, ভালোবাসা অন্যায় কিংবা দোষের নয়, তবে ভুল মানুষকে ভালোবাসা অন্যায়। চাপা আঘাত বুকের অনুভব করে অর্ষা। আহনাব তাকে কি বলতে চাচ্ছে বা কি বোঝাতে চাচ্ছে সেটা সে এখনো বুঝতে পারছে না। আহনাব নিজেই থেকে বলল, আমি আপনার জীবনে ভুল মানুষ। আমাকে ভালোবেসে আপনার ভালোবাসা কিংবা সময় অপচয় করবেন না। আমি বললাম না, আপনার চোখের ভাষা আমি পড়তে পারি। শশীকে নিয়ে আপনার সংশয় আমার দৃষ্টি এড়ায়নি, এবং আপনার সংশয় ঠিক। এর মানে সে আপনার স্ত্রী? না, তবে হবু স্ত্রী। একটা সূক্ষ্ম তীর যেন অর্ষার বুকটাকে এফোড় ওফোড় করে দিল তৎক্ষণাৎ। ব্যথায়, অবহেলা ও অপমানে জর্জরিত অর্ষা মুছা যাচ্ছে ভীষণভাবে। এ আঘাত প্রবল, অসহনীয় কষ্টের। আমেনা বেগমের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে শশী। দেয়াল ঘড়িতে বারবার দৃষ্টি যাচ্ছে। অপেক্ষা আহনাবের জন্য। দেশে ফেরার পর থেকে
দুদণ্ড সময় নিয়ে কথা বলা হয়নি। ব্যস্ততা অবশ্য তার নয়, আহনাপেরই বেশি। তবে আগামী দুদিনের মধ্যেই সে নিজেও ব্যস্ত হয়ে পড়বে হাসপাতালে জয়েন করে। তখন রোগী বাড়ি আর আমেনা বেগমকে দেখে তার সময় পার হয়ে যাবে। আহনাফের সাথে শশীর পরিচয় হয় ওর বেস্ট ফ্রেন্ড জন্মদিন অনুষ্ঠানে। শশী তখন ডাকতেই পড়ছিল। এরপর আহনাফের সাথে তার ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক পরিণত হয় বন্ধুত্বে। বন্ধুত্বের সুবাদে শশী এ বাড়িতে যাওয়া আসা হয়। আমেনা বেগম শশীকে অনেক বেশি পছন্দ করে। তার অবচেতন মন চাইতো শশী আহনাপের বউ হোক। মায়ের ইচ্ছেকে পূর্ণতা পেতে আহনাপ রাজি হয়েছিল। আপা, ভাইজান আইছে। শশী দরজা দাঁড়িয়ে রেনুকে দেখতে পায়। আমেনা বেগমের গায়ে কাঁথা টেনে দিয়ে বলল, চলো। আহনাপ নিজের রুমে ছিল, দরজা হালকা চাপিয়ে রাখা। শশী দরজা নক করে বলে, আসবো? অর্ষাকে পৌঁছে দিয়ে এসে বিছানায় গা এলিয়ে ছিল আহনাপ। মনটা কেমন যেন তিক্ত হয়ে আছে। কেন এমন লাগছে কে জানে। সে শোয়া থেকে উঠে বসলো, বলল, এসো। শশী ভিতরে ঢুকে একটা চেয়ার টেনে বসে বলে, কি হয়েছে? কার? তোমার? মুখটা অমন শুকনো লাগছে কেন? কই, আমি তো ঠিক আছি। একদম না। তোমরা ডাক্তাররা শুধু শুধু সন্দেহ করো। টাকা ইনকাম করা ধান্দা না? খবরদার মিথ্যা অপবাদ দেবে না। আচ্ছা ঠিক আছে। মা ঘুমিয়েছে? হ্যাঁ, মাত্রই ঘুমালো। খেয়েছো তুমি? না, তোমার জন্য অপেক্ষা করেছিলাম। খাবে না এখন? খিদে নেই। শশী মুখটা মলিন করে বলো, আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। আচ্ছা রেনুকে বলো খাবার বাড়তে। আমি আসছি। বেশি দেরি করো না। খেয়ে কিন্তু আমার বাসা যেতে হবে। আচ্ছা। আত্মসম্মানের ঘেরা মানবীর যখন আত্মসম্মানে আঘাত লাগে তখন সেই যন্ত্রণা হয় তীক্ষ্ণ তীরের চেয়েও ধারালো। আহনাবের বলা কথাগুলো অসার শুনছিল ঠিক, কিন্তু সেই আঘাত সে পেয়েছিল সেটা তার মনের আঘাতের চেয়েও প্রবল। দ্বিতীয়বার সে আহনাবের চোখের দিকে তাকাতে পারেনি। কাঁদতে গিয়েও সে কাঁদতে পারেনি। অপমানে মনে হচ্ছিল সে শূন্যে ভাসছে। বাড়ির সামনে এসেও সে গাড়ি থেকে নেমে একটাবার পেছনে তাকায়নি। তবে পেছন থেকে আহনাফের বলা কিছু কথা শুনতে পেয়েছে। আমাকে ভুল না বোঝার অনুরোধ রইল অর্ষা। আমি আজ যা বলেছি সেটা দুজনের ভালোর জন্য বলেছি। অর্ষা ভালো খারাপের ধার ধারতে পারছে না। বাড়ির ভিতর ঢুকে উঠানে এক কোণে সে পাথুরে মূর্তির মতো বসে আছে। তার মনে হচ্ছে সমস্ত দুনিয়া স্তব্ধ হয়ে গেছে। কেবলমাত্র আহনাফের বলা কথাগুলোই তীরের ফলার মতো তাকে প্রহার করছে। সে এভাবে আহনাফের মুখোমুখি আর হবে না। যাবে আর সে অফিসে। কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু ভেবে রেখেছিল। অর্ষার সিদ্ধান্ত ঠিক মনোপূর্তি হয়নি নিয়তির নিকট। আর তাই তো সিদ্ধান্তের ঘোরাতে অর্ষাকে আরো একবার হার মেনে নিতে হয়। অন্ধকারে বসে যখন সে নিজের সাথে যুদ্ধ করতে ব্যস্ত তখন ঘর থেকে চাপা কান্না ও আর্তনাদে শব্দ ভেসে আসে। অর্ষা দ্রুত পদে দৌড়ে রুমে প্রবেশ করে। ওমর রহমান রক্তবমি করছেন। সকাল আর সেলিনা বেগম বিলাপ করতে কাঁদছেন আর ওমর রহমানকে সামলানোর চেষ্টা করছে। এই দৃশ্য অর্ষার কাম্য ছিল না। সে দিক দিগন্ত ভুলে বসে ব্যস্ত হয়ে পড়ে তার বাবাকে নিয়ে। ওমর রহমান তখনও রক্তবমি করে যাচ্ছেন। অর্ষা কি করবে কিছুই বুঝতে পারছে না। সে দৌড়ে বাইরে চলে আসে। একটা সিএনজি এনে ড্রাইভারের সাহায্যে ওমর রহমানকে সিএনজিতে এনে বসায়। তখনই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের সকল ফর্মালিটি শেষ করে অর্ষা করিডোরে মাথায় দাঁড়িয়ে আছে। মাথা নানা রকম চিন্তা ঘুরপাক খাচ্ছে। বাবা অসুস্থ, এমন অবস্থা যদি সে চাকরিটা ছেড়ে দেয় তাহলে চলবে কিভাবে? সকাল নিঃশব্দে পাশে এসে দাঁড়ায়। অর্ষা ওর দিকে তাকিয়ে প্রশ্ন করে, কিছু বলবি? আব্বু সুস্থ হয়ে যাবে তো? অর্ষা আদুরিভাবে সকালের মাথায় হাত বুলিয়ে বলল, হ্যাঁ, বমির সাথে অনেক রক্ত বের হয়েছে বলে এখন রক্ত দিতে হচ্ছে। হঠাৎ করে আব্বুর এমন অসুস্থ হলো কেন? পেটে আলসার হয়েছে।
ডাক্তার তো বলে দিয়েছে ধূমপান একদম করা যাবে না। এবার যদি একটু শোধরায়। কয়েক সেকেন্ডে থেমে অর্ষা ফের বলে, মা কোথায়? বাবার কাছে। তুই আর মা বাড়িতে চলে যা, আমি হাসপাতালে থাকবো। আমারও থাকবো। জেদ করিস কেন? জেদ করছি না। তোমার ঘুম দরকার, তুমি বাসায় চলে যাও। পাকা পাকা কথা বলবি না। আমি না ঘুমিয়ে থাকতে পারবো। আমার অভ্যাস আছে। আমারও অভ্যাস হয়ে যাবে। মা কিংবা সকাল কাউকেই বাড়িতে পাঠানো গেল না। তাই বাধ্য হয়ে তিনজনই হাসপাতাল থেকে গেছে। সকাল থেকে তো গেছে, তবে জেগে থাকতে পারেনি। অর্ষার কোলে মাথা রেখে বেঞ্চে গুটিসুটি মেরে শুয়ে আছে। রাত্রি জেগে অর্ষাকে তার সিদ্ধান্ত বদলে ফেলেছে। নিজের একার দিকে ভাবলে শুধু চলবে না, তার উপর এখন পুরো পরিবারের দায়িত্ব রয়েছে। এছাড়াও বাবার এমন অসুস্থ অবস্থায় চাকরি ছাড়া তো কোনো প্রশ্নই ওঠে না। সে যেটাই করতে পারে তা হচ্ছে আহনাফকে এড়িয়ে চলা। আজ থেকে সে আহনাফের নামে কাউকে চেনে না, এমনভাবে অফিসে কাজ করবে। অফিসে আসার পূর্বে অর্ষা আহিলকে ফোন করে সব জানিয়েছে। সবটা শুনে আহিল অর্ষাকে আশ্বস্ত করে বলেছে যে হাসপাতালে থাকবে, কোনো প্রয়োজন হলে সে দেখবে। আহিলের জন্য হলেও কিছুটা দ্বিধামুক্ত অর্ষা অফিসে আসে। অফিসের গেটে কলিগ স্মৃতির সাথে দেখা হয়। কেমন আছো জানতে চাইল স্মৃতি। অর্ষা মলিন কণ্ঠে বলল, এই তো আলহামদুলিল্লাহ। তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কোনো কিছু নিয়ে চিন্তিত মনে হচ্ছে। তেমন কিছু না, আব্বু একটু অসুস্থ। দুজনের কথা বলতে বলতে লিফটের কাছে চলে আসে, কিন্তু আহনাফে সেখানে দেখে অর্ষা আর লিফটে প্রবেশ করে না। কিছু রেখে এসেছিল এমন ভঙ্গিতে বলে, ওহে সিটি, তুমি যাও, আমি আসছি। আরে কি হলো? আসছি আমি, তুমি যাও। বলতে বলতে পিছু চলে যায় অর্ষা। অর্ষার সূক্ষ্মভাবে এড়িয়ে চলাটা বুঝতে অসুবিধা হয় না বিচক্ষণ আহনাফের। সে বিষয়টা স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করে। কাজের জায়গায় একটি জলযন্ত্র মানুষকে এড়িয়ে চলা কতটা যে মুশকিল অর্ষা ইতিমধ্যে বুঝে ফেলেছে। বিশেষ করে সে যার আন্ডারে রয়েছে তাকে কি করে ইগনোর করা যায়। এই যে সামনে কতগুলো ফাইল পড়ে রয়েছে, এগুলোতে আহনাফের সাইন লাগবে। আর এই সাইন আনতে যেতে হবে অর্ষাকে। প্রতিটা দিন তাকে মানুষের মুখোমুখি হতে হবে, অনিচ্ছার সত্ত্বেও কথা বলতে হবে। এত কিছু পরও কি করে সম্ভব এড়িয়ে চলার, অভিনয়টুকু করার? অর্ষা ঘড়ি দেখছে আর ভাবছে কি করবে। এর মধ্যে সেখানে উপস্থিত হয়ে জিসান শিকদার। লোকটা ভীষণ রাগী এবং বদমেজাজি স্বভাবে। জুনিয়র সকল কর্মচারী তাকে ভয় পায়। আজ মিজান আসেনি, ছুটিতে আছে। তাই অর্ষা তৈরি করা ফাইলগুলো আজ জিসান শিকদারে দেখবে। সে গম্ভীর মুখ করে তাকিয়ে রয়েছে অর্ষার দিকে। অর্ষা তখনও তার উপস্থিত টের পায়নি। এই সরাসরি অন্য একটা ডেস্কের স্মৃতি বসে। সে নানাভাবে অর্ষাকে ইঙ্গিত করে বোঝানোর চেষ্টা করছে তাকে লাভই বা কি। অর্ষার মনোযোগ তো অন্য ভুবনে। জিসান শিকদার বেশ কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থেকে ধমকের সুরে বলে, অফিসে কি চিন্তা ভাবনা করার জায়গা? অর্ষা ভয়ে আঁকড়ে উঠে, তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়, তবে কথা বলতে পারে না। আস্মিতভাবে সে ভীষণ ঘাবড়ে গেছে। জিসান শিকদার আবারও ধমক দিয়ে বলে, চুপ করে আছো কেন? অর্ষা আমতা আমতা করে বলে, সরি স্যার। কয়টা বাজে? ফাইলগুলো তৈরি করেছো? কাজ না করে উদাস হয়ে বসে আছো। কোম্পানি কি বসে থাকার জন্য তোমায় টাকা দিয়ে রেখেছে? অর্ষা মাথা নত করে দাঁড়িয়ে রয়েছে। জিসান শিকদার এড়িয়ে গিয়ে ডেস্কের উপর থেকে ফাইলগুলো হাতে তুলে নিল। উল্টে পাল্টে দেখে বলে, আহনাফ স্যারের সাইন কোথায়? এগুলো কি আমি গিয়ে নিয়ে আসবো? অর্ষা নিরুত্তর। আবারও ধমক উঠে জিসান শিকদার, কথা বলো না কেন? সাইনগুলো কি আমি আনবো? জিসানের গলার স্বর শুনে আহনাফ তার ক্যাবিন থেকে বেরিয়ে আসে। এতক্ষণ উপস্থিত সবই জিসান এবং অর্ষার দিকে তাকিয়ে ছিল। আহনাফের আগমনে সব যার যার কাজ করতে শুরু করেছে। আহনাফ এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? জিসান তখনও রেগে ছিল। সে রাগ
দমনের চেষ্টা করে বলল, ফাইলগুলো কমপ্লিট করার কথা সকাল 10টার মধ্যে। এখন বাজে 11:30, অথচ এখনো কাজ শেষ করা হয়নি। উদাস হয়ে বসে আছে। 10টার মধ্যে কমপ্লিট করার কথা বুঝলাম, তাহলে আপনি এতক্ষণ কোথায় ছিলেন? সে তার কাজটা করেনি, আমি এটা মানলাম, কিন্তু আপনি কি করছেন এতক্ষণ? আপনি কেন 10টা বাজার সাথে সাথে এসে খোঁজ করলেন না? এটা কি আপনার রেসপন্সিবিলিটির মধ্যে ছিল না? সরি, আমি তো অন্য কাজে ছিলাম। আহনাফ হাত উঁচু করে বলে, আমি তো কোনো এক্সকিউজ শুনতে চাচ্ছি না। যেখানে আপনি নিজেই নিজের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করতে পারছেন না, সেখানে অন্যের ত্রুটি কি করে ধরছেন? জিসান নিশ্চুপ। আহনাফ বলল, চুপ করে থাকবে না, উত্তর দিন। জিসান মাথা নত করে বলল, সরি স্যার। একজন এমপ্লয়ির সাথে রুড বিহেভ করার রাইট কি কেউ আপনাকে দিয়েছে? ভুল যে কারই হতে পারে, এজন্য তার সাথে রুড বিহেভ করার রাইট আপনার নেই, আমারও না। আপনার নামে অনেক কমপ্লেন আছে জানেন, শুধুমাত্র আপনার এই রুড আচরণের জন্য। সবাই নির্বাক। জিসান এবং অর্ষা দুজনে নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে চুপচাপ। আহনাফ বলল, শুনুন মিস্টার জিসান, আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি। আজকের পর থেকে আপনি কোম্পানির কোনো এমপ্লয়ির সাথে রুড বিহেভ করতে পারবেন না। এখন আপনার যদি মনে হয় রুড বিহেভ ছাড়া আপনার পক্ষে সম্ভব নয়, তাহলে আপনি রিজাইন লেটার জমা দিতে পারেন। সরি স্যার, আর এমন হবে না। ফাইলগুলো নিয়ে আমার ক্যাবিনে আসুন। অর্ষার উদ্দেশ্য কথাটি বলে আহনাফ ফের নিজের ক্যাবিনে চলে যায়। জিসানও চলে যায় নিজের ক্যাবিনে। অর্ষা বসে পড়ে। তার প্রচণ্ড কান্না পাচ্ছে। স্মৃতি অর্ষার কাছে আসে, কাঁধে হাত রেখে বলে, মন খারাপ করো না প্লিজ। জিসান স্যারটা এমনই, সবার সাথে এমন ব্যবহার করে। তাও তো ভালো, আজ আহনাফ স্যার সব দেখছে। সে তো যা বলার বলে দিয়েছে। তুমি মন খারাপ করো না। কাজের ক্ষেত্রে মাঝে মাঝে স্যার বসদের বকা একটু একটু খেতেই হয়, এসব মনে রাখ চলবে না। অর্ষা মলিনভাবে হাসার চেষ্টা করে বলে, থ্যাংক ইউ মোটিভেট করার জন্য, আমি ঠিক আছি। ওয়াশরুম গিয়ে চোখে মুখে পানি দেয় অর্ষা। বড় বড় শ্বাস নিয়ে আয়নার দিকে তাকিয়ে বলে, এত সহজে ভেঙে পড়লে চলবে না অর্ষা। ইউ ক্যান। ওয়াশরুম থেকে স্বাভাবিক হয়ে বের হয়ে ফাইলগুলো নিয়ে আহনাফের ক্যাবিনে যায়। দরজা দাঁড়িয়ে চোখ মুখ শক্ত করে নক করে, আসবো? ভিতর থেকে উত্তর আসে, আসুন। অর্ষা ভিতরে প্রবেশ করে। ফাইলগুলো ডেস্কের উপর রেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আহনাফ এক এক করে ফাইল চেক করে। সাইন করা শেষ হলে ফাইলগুলো সে অর্ষাকে দিকে এগিয়ে দেয়। আহনাফ খেয়াল করে যে অর্ষা তার দিকে আসার পর থেকে একবারও তাকায়নি, এমনকি ফাইলগুলো নেওয়ার সময়ও নয়। অর্ষা চলেই যাচ্ছিল, সে সময় আহনাফ বলল, এরপর থেকে জিসান কিছু বললে কিংবা অন্য কেউ কিছু বললে আমায় জানাবেন। অর্ষা এবার তাকালো আহনাফের দিকে, সরাসরি চোখের দিকে তাকিয়ে বলল, কেন? আমি কি আপনার বিশেষ কেউ? আমি যতটুকু জানি, এখানে কোনো এমপ্লয়িরই কোনো প্রকার সমস্যা হলে কিংবা অভিযোগ থাকলে সবাই এইচআর-এ জানায়। সরাসরি আপনাকে এসে জানায় এমনটা তো আমি কারো কাছে শুনিনি স্যার। আহনাফের দৃষ্টিতে বিস্ময়। অর্ষা বলে, এখানে বাকি এমপ্লয়ি যেমন আমিও তেমন, আলাদা নেই। সবাইকে যেভাবে এই অফিসে ট্রিট করা হয় আমাকেও সেভাবে ট্রিট করা হবে। আমার বাড়তি কোনো সুযোগ সুবিধা দরকার নেই স্যার। অর্ষা তার কথা শেষ করে কেবিন থেকে বেরিয়ে যায়। আহনাফ তাকিয়ে থাকে নির্মেষের দৃষ্টিতে। সে হতবাক ও বিস্মিত। বলা বাহুল্য, অর্ষার কথাগুলো ভীষণ কঠিন ছিল। সকাল তোর কাছে বাচ্চারা প্রাইভেট পড়তে কখন আসে? অফিস থেকে ফিরে কাঁধ থেকে ব্যাগ নামিয়ে জিজ্ঞেস করল অর্ষা। সকাল পড়ছিল। সে অর্ষার প্রশ্ন শুনে পড়া থামিয়ে বলল, বিকেলে। আমি কলেজ থেকে আসার পর। কেন? এখন থেকে ওদেরকে বলবি সন্ধ্যা 6টায় আসতে। আমি 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা পড়িয়ে দেব। যারা আসতে পারবে না তাদের পড়ার দরকার নেই। আমি যেহেতু এখন জব করছি, সেহেতু 2-1 জন স্টুডেন্টস কম পড়ালে সমস্যা নেই। তুই এখন থেকে কলেজ থেকে ফিরেই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিবি 1 ঘন্টার মতো, তারপর রাফিকে পড়াতে যাবি। তুই আর রাফিকে পড়াবি না? না। কেন?
সব কেন উত্তর হয় না সকাল। আর সবকিছুতেই তোর এত কৌতূহল বন্ধ কর। আমি যেটা বলছি বুঝেছিস? সকাল ঠোঁট ফুলে বলল, বুঝেছি। মানতে আপত্তি আছে? না, গুড, এখন সর, ঘুমাবো আমি। ঘুমাবি মানে ফ্রেশ হবি না? খাবি না? না, ভালো লাগছে না। সে রাতে সত্যি সত্যি অর্ষা ফ্রেশ হয়নি, খায়ওনি। আজ 3 দিন হবে সে রাফিকে পড়াতে যায় না। রেনু নাম্বার থেকে কল এসেছিল, অর্ষা কোনো রেসপন্স করেনি। অনেক ভেবেচিন্তে তার সিদ্ধান্ত নিয়েছে সে আর বাড়িতে যাবে না। সেলিনা বেগম অনেক ডেকেও অর্ষাকে ঘুম থেকে তুলতে পারল না। রুমের মাঝে পায়চারি করছে আহনাব, হাতে গরম কফির মগ। পায়চারির সঙ্গে সঙ্গে সে কফিতে চুমুক দিচ্ছে। কিছু একটা নিয়ে ভাবছে বোঝা যাচ্ছে। এই ভাবনাটা যে অর্ষাকে নিয়ে, এটা সে অস্বীকার করতে পারবে না। সত্যি বলতে অস্বীকার করতে চায়ও না। মেয়েটা কেমন যেন হুট করে এসে চিন্তার জায়গা দখল করে নিয়েছে। মনে এক অংশে নিজের আধিপত্য তৈরি করে নিয়েছে। মেয়েটাকে দেখার পর যেন সে ভুলেই বসেছে সে শশীর কাছে কমিটেড। মাথায় তখন শশীর বিষয়টা ছিলই না। অর্ষা নামক হঠাৎ আসা মেয়েটি অল্প অল্প করে মনের জায়গা করে নিতে শুরু করলো। সে না চাইতেও জড়িয়ে পড়েছে অর্ষার সাথে। অর্ষা এত টেক কেয়ার করা, সঙ্গ দেওয়া, সবই যেন কাল হয়ে দাঁড়ালো। আর অর্ষার প্রতি দুর্বল হওয়াটা যতটা না অনুচিত ছিল, তার চাইতে বেশি অনুচিত হয়েছে অর্ষার সঙ্গে মেশা। তার বারবার মনে হচ্ছে তার জন্যই অর্ষা তাকে ভালোবাসতে শুরু করেছিল। সে যদি না অর্ষাকে সেভাবে বুঝতে দিত, তাহলে হয়তো অর্ষা তাকে ভালোবাসতো না। সেই দিন যে কথাগুলো সে অর্ষাকে বলেছিল, সেগুলো সে অর্ষাকে কতটা আঘাত করেছিল তার সম্পূর্ণ অনুভব করতে না পারলেও কিছুটা তো অন্তত আন্দাজ করতে পেরেছিল। কিন্তু এছাড়া তো আর কোনো উপায় ছিল না। সে চেয়েছিল এই আঘাত থেকে অর্ষার মাঝে জেদ তৈরি হোক। আহনাবকে সে ঘৃণা করুক, তার চেয়ে হয়তো সত্যি পূরণ হয়েছে। অর্ষা তাকে এড়িয়ে চলছে। বিষয়টা একদিকে তাকে সন্তুষ্ট করলো, অন্যদিকে ভীষণ পীড়া দিচ্ছে। কষ্ট সে এজন্য পাচ্ছে না যে অর্ষা তাকে এড়িয়ে চলছে, বরং সে এজন্য কষ্ট পাচ্ছে কারণ সে জানে ওই কঠোর মন মাঝে কঠোরতার চেয়ে কষ্টের পরিমাণ বেশি। এই কষ্টের জন্য আহনাব বারবার নিজেকে দায়ী মনে করছে। শতবার সে নিজেকে দোষারোপ করে চলছে। রাতে ডিনার শেষ করে চিন্তিত মনে সে শুয়ে পড়ে। আজকাল এবার থিঙ্কিং থিঙ্কিং বেশি করছে। এছাড়াও কিছু করারও নেই। ফিরে যাওয়ার দ্বিতীয় কোনো পথ নেই। মনে না চাইলেও আমাদের অনেক কিছু মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। শুয়ে শুয়ে এপাশ ওপাশ করে ঘুম আসছে না কিছুতেই। কি করবে? উপায় না পেয়ে হাবিবকে ভিডিও কল করে। হাবিব আহনাবের বেস্ট ফ্রেন্ড। বর্তমানে সে কানাডা জব করে। দুবার রিং হওয়ার পর হাবিব কল রিসিভ করে বলে, কি অবস্থা তোর এতদিন পর? আহনাব শোয়া থেকে উঠে বসলো, খাটের সাথে হেলান দিয়ে বলল, এতদিন পর মানে? গতকাল তোর সাথে আমার কথা হয়েছে। হয়েছিল নাকি? মনে নেই তাহলে? কাজের চাপে সব ভুলে যাচ্ছি। কাজের চাপে নাকি গার্লফ্রেন্ডের চাপ? হাবিব শব্দ করে হেসে উঠে বলে, ধুর শালা, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি পিওর সিঙ্গেল। চাপা মারিস না আর। চাপা কেন মারবো? তোর কাছে কি আমি মিথ্যা বলি নাকি? এ নিয়ে ওর ভাবির কোনো সিঙ্গেল কাজিন আছে নাকি? জিজ্ঞেস করিস তো। আহনাপের চোখে মুখে এতক্ষণ হাসি থাকলো, এবার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। হাবিব ফ্রিজ থেকে জুসের বোতল বের করতে করতে বলল, কি হয়েছে? কোনো কিছু নিয়ে চিন্তিত মনে হচ্ছে। সব কেমন যেন এলোমেলো লাগে রে। ভালো লাগে না আর কিছু। বলবি তো শালা কি হয়েছে? মেবি আই অ্যাম ইন লাভ। সেটা আর নতুন কি? আগে থেকেই তো। আহনা রাগান্বিত স্বরে বলল, আগে থেকে মানে? কেন? শশী? আমি কোনোদিন বলছি শশীকে আমি ভালোবাসি? বিয়ের পরে বাসবি। এখন তো বিয়ের আগেই ভালোবাসা হয়ে গেছে বলবি। হ্যাঁ, ভালোবাসা হয়েছে, তবে মেয়েটা শশী নয়। হাবিব জুসের বোতলে চুমুক দিয়ে অবাক হয়ে বলল, তাহলে কে? অন্য একজন। তুই কি একসাথে দুই নৌকা পা রাখা শুরু করলি নাকি? ফালতু কথা বলবি না। আমি ওই টাইপের ছি।
ভালোবাসাটা হলো কিভাবে? এই প্রশ্নের উত্তর কেউ কখনো দিতে পেরেছে? শশী জানে? কেউ কিচ্ছু জানে না। কি করবি তাহলে এখন? কিছুই না। সব যেভাবেই চলছিল সেভাবেই চলবে। তোর কথা শুনে এখন আমার নিজেরই হতাশ লাগছে। আহনাব মলিন হেসে বলল, থাক, তোর আর হতাশ হওয়া লাগবে না। রাখছি এখন, ঘুমাবো। আচ্ছা, বেশি ভাবিস না। যার হওয়া হবে। ঘুমিয়ে পড়। গুড নাইট। অর্ষা অফিসে এসে নিজের ডেস্ক ঝেড়ে মুছে আগে পরিষ্কার করে ফাইলগুলো সব গুছিয়ে রেখে কম্পিউটার রিপোর্ট করতে বসে। সে সময় মিজান এসে বলে, অর্ষা, কি ব্যস্ত? অর্ষা মিজানের দিকে তাকিয়ে দেখে তাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে, আর ঘেমে নিয়ে শার্টও ভিজে গেছে। সে প্রশ্ন করল, না, কোনো কাজ আছে? হ্যাঁ, একটু কষ্ট করে তোমায় 8 তলা যেতে হবে। এই স্যারে গিয়ে শম্পা ম্যামকে বলবে মিজান স্যার ডকুমেন্ট আর ফাইলগুলো দিতে বলেছে। আচ্ছা, কিন্তু আপনাকে এত টায়ার্ড লাগছে কেন? লিফট নষ্ট, সিঁড়ি দিয়ে উপরে আসলাম, হাঁপিয়ে গিয়েছি। এখন আর 8 তলা যাওয়ার এনার্জি পাচ্ছি না। তুমি একটু কষ্ট করে যাও পিচ্ছি। সমস্যা নেই, আমি গিয়ে নিয়ে আসছি। কিন্তু আমি যখন আসলাম তখন তো লিফট ঠিক ছিল। হ্যাঁ, 10 থেকে 15 মিনিটের মতো হবে, লিফট নষ্ট। ও আচ্ছা, স্যার আপনি রেস্ট করুন, আমি গিয়ে নিয়ে আসছি। মিজান খুশি হয়ে বলল, থ্যাংক ইউ পিচ্ছি। প্রত্যুত্তরে অর্ষা হাসল, উঠে চলে গেল ফাইলগুলো আনার জন্য। সে যখন ফ্লোরে মেইন দরজা ধাক্কা দিয়ে খুলছিল তখন অপর পাশ থেকে জিসানো দরজা টেনে খুলছিল। দুজনের টাইমিং আসমিত একসাথে হয় এবং দুজনে মুখোমুখি হয়। অর্ষা টাল সামলাতে পারে না। সে হুড়মুড়িয়ে গিয়ে জিসানের ওপর পড়ে। জিসান নিজেও এমন কিছুতে জন্য প্রস্তুত ছিল না বিধায় অর্ষাকে নিয়ে ফ্লোরে পড়ে যায়। অর্ষা কপালের সাথে জিসানের থুতনি বাড়ি লাগে। এছাড়াও জিসান নিজের মাথাও বেশ আঘাত পেয়েছে। সিঁড়িতে তখন অসংখ্য এমপ্লয়ি স্টাফ স্যাররা ছিল। তাদের মধ্যে অহনক নিজেও ছিল। সে সিঁড়িতে থমকে দাঁড়িয়ে আছে। তার দু চোখ আটকে আছে অর্ষার দিকে। ভয়ার্থ অর্ষা কিভাবে জিসানকে আঁকড়ে ধরেছে এই দৃশ্যটা তার চোখের দৃষ্টিপথ আটকে রয়েছে। সিঁড়ি সিঁড়ি বেয়ে উঠতে উঠতে হাঁপিয়ে পড়েছে। আচমকা সিঁড়িতে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে সে ভুরু কুঁচকে তাকায়। সবার মতো তার দৃষ্টি যখন সামনে গিয়ে আটকে তখন বিস্ময়ে সে হতবাক। তড়িঘড়ি করে সে এগিয়ে যায়। সাথে আরো কয়েকজন এসে অর্ষা জিসানকে ধরে উঠায়। বেচারা ভয়ানক ব্যথা পেয়েছে। অর্ষা যে ব্যথা পায়নি এমনটাও নয়, তার চেয়েও বেশি পেয়েছে লজ্জা। এতগুলো মানুষের সামনে কি রকম বিচ্ছিরি একটা ঘটনা ঘটে গেল। আহনাবের দিকে দৃষ্টি পড়ায় সে দৃষ্টি সরিয়ে নিল। ঠিক আছো তুমি? অর্ষা উত্তরে মাথা নাড়ায়। তার আর উপরে যাওয়া হলো না। তখন স্মৃতি ধরে ভিতরে নিয়ে যায়। মিজান অর্ষার ব্যথাতুর মুখবায় দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? উত্তরটা স্মৃতি দেয়, বলে, পড়ে গেছে স্যার। সে কি, কিভাবে? ব্যথা কি বেশি পেয়েছো? অর্ষা কোনো রকম মাথা নেড়ে বলল, না স্যার, ঠিক আছি। 5 মিনিট পর গিয়ে ফাইলগুলো এনে দিলে হবে। তোমার যেতে হবে না, আমি অন্য কাউকে পাঠাচ্ছি। রেস্ট করো তুমি। অর্ষা নিজের জায়গায় গিয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকে। নানান জনে তাকানো, ফিসফিস করে কথা বলে, তাদের দেখে মিটমিট করে হাসে, সবই লক্ষ্য করে। প্রচন্ড খারাপ লাগা সত্ত্বেও কিছু বলতে পারছে না। কতজনকে বা বলবে? আহনাফের দৃষ্টি ল্যাপটপের স্ক্রিনে, কিন্তু চোখের সামনে ভাসছে অন্য দৃশ্য। অনেকবার চেষ্টা করেও মাথা থেকে বিষয়টি ঝেড়ে ফেলতে পারছে না। এজন্য তার রাগও হচ্ছে ভীষণ। রাগটা আসলে কার উপর হচ্ছে সে বিষয়টা সে সন্দিহান। মেয়েটার এত বেশি কেয়ারলেস আছে শুধু বস্তা ভর্তি রাগ। মিজান যখন দরজায় নক করে বলে, স্যার আসবো? আহনাব বলল, আসুন। মিজান ভিতরে এসে ফাইলগুলো নিয়ে বলে, এবার চেক দিয়ে সাইন করুন। এই ফাইলগুলো সব সময় অর্ষা নিয়ে আসে, কাজটা অবশ্য অর্ষারই। আহনাব ফাইলগুলো চেক করতে করতে বলে, ফাইল আপনি নিয়ে আসলেন যে? অর্ষা ঠিক আছে? এতক্ষণে পুরো ঘটনা মিজানও জেনেছে।
সে অর্ষার বিব্রত মুখ দেখে নিজেই ফাইলগুলো নিয়ে এসেছে। সে বলল, কিছু তো বলল না। বেশি অসুবিধা হলে ছুটি দিয়ে দিন, বাসায় গিয়ে রেস্ট করুক। ওকে স্যার। আহনাফ সাইন করে ফাইলগুলো এগিয়ে এলো। সকালের আজ টিফিন পিরিয়ডে ছুটি হয়ে গেছে। বাসা আসার সময় সে তার বান্ধবীর কাছ থেকে ছোট্ট একটি বিড়াল ছানা নিয়ে আসে। সোনালি রঙের বিড়ালটি দেখলেই মনে হয় আস্ত একটি মিঠাই। সে একটু ভয়ে ভয়ে বাড়িতে ঢোকে। সেলিনা বেগম বারান্দায় বসেছিলেন। সকালকে চোরের মতো ঢুকতে দেখে জিজ্ঞেস করেন, লুকিয়ে কি নিচ্ছিস? সকাল থতমত খেয়ে বলে, কই কিছু না তো। দেখি, এদিকে আয় তুই, ফ্রেশ হয়ে আসি। তোকে আমি এখানে আসতে বলছি। সকাল ভয়ে ভয়ে এগিয়ে যায়। সেলিনা বেগম বিড়াল দেখে আঁতকে উঠে বলে, এটাকে কোত্থেকে নিয়ে এলি? হিডার কাছ থেকে এনেছি মা। আমার একটা বিড়ালের খুব শখ। তোমায় বলেছিলাম না? তোরে যে পালতেছি এই তো বেশি, তুই আবার আরেকজনকে পালার জন্য নিয়ে এসেছিস। অমন করো কেন তুমি? অর্ষা দেখলো কেমন রাগ করে দেখেছিস। আপুকে আমি ম্যানেজ করে নেব। সেলিনা বেগম চুপ করে রইল। সকাল বলল, মা, বিড়ালটা কিউট না? ওর নাম কি রাখা যায় বলো তো? সেলিনা বেগম এ কথা কোনো উত্তর না দিয়ে বললেন, তোফায়েলের সাথে কি তোর দেখা হয়েছে? না তো। কেন? এমনিতেই। আচ্ছা, তুই যা, ফ্রেশ হয়ে গিয়ে। সকাল চলে যেতে ধরে তখন তিনি আবার ডাকেন, শোন, কিছু বলবে মা? তিনি কাঁচুমাচু হয়ে বলল, রুহুল তোকেও ফোন দেয় না রে? সকালে ভীষণ মায়া লাগে তার বাবা মায়ের জন্য। মানুষ দুটো ভাইয়াকে কতটা ভালোবাসে। এত কিছুর পর উদগ্রীব হয়ে অপেক্ষা করছে। সে দীর্ঘশ্বাস নিয়ে বলল, না মা। ও অসহায় ভঙ্গিতে বললেন তিনি। সকাল ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিড়ালকে নিয়ে বসে আছে। একা একাই ওর সাথে কথা বলছে। গল্প করতে করতে ওর একটা নামও দিয়ে দেয়, প্যাটিস। আহিল এসে বারান্দায় বসে আছে। অর্ষা আজ 5টায় চলে আসবে ফোন করে বলেছিল। তাই সে ফোনে 5টা নাগাদ এসেছে ওদের বাড়িতে। সেলিনা বেগম মিনিট 5 বসে গল্পগুজব করছেন। এখন গেছে ওমর রহমানের মেডিসিন খাওয়াতে। সকাল চা বানাচ্ছে। আহিল একা একা বসে আছে, তাই ফোন চাপছিল। হঠাৎ মিনমিনে কণ্ঠে শুনতে পায়, মিউ মিউ। এদিক ওদিক তাকিয়ে আহিল নিচে তাকায়। প্যাটিস পায়ের কাছে এসে মিউ মিউ করছে। আহিল পা সরিয়ে বলে, হুস হুস বিড়াল। সকাল চা নিয়ে এসে দেখে আহিলের হাত নাড়িয়ে বারবার হুস হুস বলছে। সকাল কমট রাগ দেখিয়ে বলে, এ কি, আপনি ওকে হুস হুস বলছেন কেন? আহিল বলল, বিড়াল তাড়াচ্ছি। চা আহিলের হাতে দিয়ে সকাল বলল, আপনি ওকে তাড়াবেন কেন? আহিল বোকার মতো প্রশ্ন করে, তাহলে কি করব? কিচ্ছু করতে হবে না, ও আমার বিড়াল। ও সরি, আমি ভেবেছি বাইরে থেকে এসেছে। সকাল পাশের চেয়ারে বসলো। ওর কোলের ওপর প্যাটিস। সে নাক মুখ ফুলিয়ে বসে আছে। আহিল গলা খাকে নামিয়ে বলল, আপনি চা খাবেন না? না, আপনার উপর আমি ভীষণ রেগে আছি। সাথে বসে যে আপনাকে সঙ্গ দিচ্ছি এটাই বেশি। রাগ করার কারণ কি? আপনি বাচ্চা একটা বিড়ালকে কিভাবে ধমকাচ্ছেন? একটু মায়া দয়া নেই আপনার? আপুর ফ্রেন্ড বলে একদম আপুর মতোই কঠিন হৃদয় আপনি। আহিল ভ্যাকাচেকা খেয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। সকাল বলে, এভাবে ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে দেখছেনটা কি? চা ঠান্ডা হয়ে যাচ্ছে, শেষ করুন। থতমত খেয়ে চায়ে চুমুক দেয় আহিল। গরম চা গিলতে সমস্যা হয়। ঢোক গিলে বলে, আপনার বিড়ালের নাম কি? সকাল বিড়ালের মাথায় হাত বুলিয়ে বলে, প্যাটিস। বিড়ালের নাম আবার প্যাটিস কি করে হয়? সকাল গম্ভীর হয়ে জিজ্ঞেস করে, আপনার নাম কি? আহিল কয়েক সেকেন্ড নিশ্চুপ চেয়ে থেকে বলে, আহিল। আপনার নাম যেভাবে আহিল হয়েছে ওর নাম সেভাবে প্যাটিস। আহিল বিড়বিড় করে বলে, রিল্যাক্স আহিল, অর্ষার বোন বলে কথা, কথার স্টাইল এরকমই তো হবেই। লিফটে অর্ষা সঙ্গে আহনাফের দেখা হয়ে যায়। বাটন প্রেস করে সে বলে, আপনি যাননি এখনো? মিজান ছুটি দেয়নি?
অর্ষা অন্যদিকে তাকিয়ে বলে, দিয়েছে। আমি যাইনি। কেন? ছুটি দরকার হয়নি তাই। আপনি আমার উপর রেগে আছেন? সেই রাইট কি আমার আছে? রেগে আছেন? তার একটা প্রমাণ দিতে পারি। অর্ষা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। আহনাব বলে, আপনি আমার রাগ রাফির উপর প্রয়োগ করেছেন। মানে? আপনি ওকে পড়াতে আসছেন না? সমস্যা নেই, আজ থেকে রাফি আবার প্রাইভেট পড়তে পারবে। এর মানে আহনাব ধরে নেয় অর্ষা আজ থেকে রাফিকে পড়াতে যাবে। লিফট গ্রাউন্ড ফ্লোরে আসার পর অর্ষা আগে আগে বেরিয়ে যায়। আহনাব তার গাড়িতে গিয়ে বসে। রাশেদ ড্রাইভ করছে। যাওয়ার সময় রাস্তার অর্ষাকে হাঁটতে দেখে দীর্ঘশ্বাস নিয়ে সে গাড়ির সিটের সাথে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে। সে আবার অর্ষার সাথে যেচে কথা বলে ফেলেছে। অর্ষা ভালোর জন্য হলেও ভেবেছিল সে অর্ষাকে এড়িয়ে চলবে, কিন্তু সম্ভব হচ্ছে না। মন কথা শোনে না। চোখের সামনে দেখে মায়া আরো বাড়ে। কথা বলার ইচ্ছে সংবরণ করে রাখতে পারছে না। জেদ রাগে আড়ালে সে কষ্ট পাহাড় নিয়ে মেয়েটার ঘোরে, সেটা জানে সে, বোঝে। খুব ইচ্ছে হয় তখন পাশে থেকে সাপোর্ট করতে, মাথায় হাত বুলিয়ে দিতে। দিশেহারা লাগছে তার নিজেকে। কোনো পথেই যেন সে খুঁজে পাচ্ছে না। কি করবে, কি করা উচিত, কিছুই বুঝতে পারছে না। অনেক ভেবেচিন্তে সে চোখ খোলে। ফোন বের করে হাবিবকে কল করে। রিসিভ করার পর হাবিবের কিছু বলতে না দিয়ে বলে, হাবিব, আমার মনে হয় শশীর সাথে খোলাখুলি কথা বলা উচিত। হাবিব অফিস থেকে বাসায় ফিরেছে মাত্র। তখনই আহনাবের কল এসেছে। সে মেন গেট লক খুলতে খুলতে আহনাবের কথা শুনছিল এবং যার পরার নাই অবাক হয়েছে সে। দরজা খুলে ভিতরে ঢুকে হাবিব বলে, আর ইউ সিরিয়াস? আহনাব বলল, ইয়েস। হঠাৎ তোর কেন মনে হলো শশীকে সব বলা প্রয়োজন? আমি অর্ষাকে এড়িয়ে চলতে পারছি না, এদিকে শশীকেও সবটা বলতে পারছি না। আমার নিজের ভীষণ গিল্টি ফিল হচ্ছে। তাই আমার মনে হয় এবার সত্যিটা শশীর মুখোমুখি করা প্রয়োজন। কিন্তু শশী যদি না মানে? আহনাব কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আগে ওকে সবটা জানাই, তারপর ও যা ডিসিশন নেবে তাই হবে। হাবিব একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, আল্লাহ তোর সহায় হোক। অর্ষা বাড়িতে ফিরে আহিলকে শুধু জিজ্ঞেস করলো, কেমন আছিস? আহিল মৃদু স্বরে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই? আলহামদুলিল্লাহ। একটু বস, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা যা। অর্ষা রুমে যাওয়ার পর সকালে উঠে দাঁড়ালো। বলল, আপু তো চলে এসেছে, এবার আমি যাই? আহিল প্রত্যুত্তরে হ্যাঁ না কিছুই বলল না। সকালে উত্তরের জন্য অপেক্ষা না করে প্যাটিসকে নিয়ে ঘরে চলে যায়। সে মনে মনে দোয়া দুরুদ পড়ছে যাতে অর্ষা বিড়াল দেখে কোনো রিয়াক্ট না করে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে অর্ষার দৃষ্টি যায় প্যাটিসের দিকে। ভুরু কুচকে জিজ্ঞেস করে, বাসায় বিড়াল এনেছিস কেন? ও দেখতে কত কিউট না আপু? আমি তোকে জিজ্ঞেস করেছি বাসায় বিড়াল কেন এনেছিস? সকাল মুখটা কাদো কাদো করে বলল, আমার একটা বিড়াল পালা ভীষণ শখ, প্লিজ তুই রাগ করিস না। তোর এসব শখ আমার একদম পছন্দ না সকাল। ও খুব ভালো বিড়াল, কিচ্ছু করবে না। ওকে বের করে দিতে বলিস না। অর্ষা কিয়ৎক্ষণ চুপ থেকে বলল, বিড়াল পালবি পাল, কিন্তু খবরদার আমার আর খাবারের আশেপাশে যেন না আসে। যাবে না, যাবে না, আমি ওকে দেখে রাখবো। অর্ষা এ ব্যাপারে আর কিছু বলল না। মুখ মুছে বারান্দায় গিয়ে আহিলের পাশে বসলো। সিবি আনতে বলেছিলাম, এনেছিস? হ্যাঁ। দে। আহিল তার ব্যাগ থেকে সিবিটা বের করে বলল, তুই কি এখন ফ্রি আছিস? 6টা অবধি ফ্রি আছি। এরপর কয়েকটা বাচ্চা আসবে, ওদের পড়াতে হবে। আহিল তার ফোনে সময় দেখে নিয়ে বলল, 30 মিনিটেরও বেশি সময় আছে, চল কলেজ গেট থেকে ঘুরে আসি। এ সময়? এছাড়া তোর সময় নেই। ক্লাসে ওরাও চাইছিল দেখা করতে। অর্ষার কোনো কিছু না ভেবেই বলল, চল। সেলিনা বেগমকে বলে অর্ষা আহিলের সঙ্গে বের হলো। যাওয়ার পথে সবাইকে ফোন করে আহিল কলেজ গেটে আসতে বলল। সূর্য এখনো অস্তও যায়নি বলে দিনের আবির্ভাব এখনো রয়ে গেছে। আহিল আর অর্ষা পৌঁছানোর পূর্বে আশি আর দিদার পৌঁছে গেছে।
একে একে রেশমি, লামিয়া আর জুই চলে এসে এরা বিশাল বড় একটা বটগাছের নিচে বসে। পাশে দোকানে তেলে ভাজা পোড়া খাবার তৈরি হচ্ছে। ওরা বেগুনি, আলুর চপ আর ডিমের চপ অর্ডার দিয়ে গল্প করছে। রেশমি চুলে আঙ্গুল পেঁচিয়ে আশিকের উদ্দেশ্য করে বলে, দোস্ত, তুই তো খুব ভালো কবিতা বানাতে পারিস। তোর গানের গলা নিশ্চয়ই সুন্দর। এই ডুবু ডুবু সন্ধ্যায় একটা গান শোনাতো। সবাই রেশমির সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ, হয়ে যাক একটা গান। আশিক গদগদ একটা ভাব ধরে বলল, যদিও গান গাইতে আমি একটু লজ্জা টজ্জা পাই, কিন্তু তোরা বলছিস বলে গাচ্ছি। হ্যাঁ, এত ঢং বাদ দিয়ে শুধু কর, বলল জুই। আশিক ওর কথার উত্তর চিবিয়ে চিবিয়ে বলল, জুইয়ের বাচ্চা জুই, মারুম একটা কোণে। দিদা ওদেরকে থামিয়ে দিয়ে বলল, আহা, ঝগড়া পরে করিস তো, এখন গান শুরু কর। খাবার চলে আসবে, তখন তোর গান আর কেউ শুনবে না। এটা কি তাড়া দিলি নাকি অপমান করলি? রেশমি গুনগুন করে বলল, তুই যেটা প্রাপ্য। আশিক এবার আর ঝগড়া মন দিল না। সে চোখ বন্ধ করে গান গাইছে। আশিকের গান শেষ হতে না হতে বটগাছের নিচু ডাল থেকে দুটো কাক সামনে কাকার শব্দ করছে। বন্ধুমহলে হাসি ধুম পড়ে যায়। জুই হাসতে হাসতে বলে, তোর গান শুনে কাকও বিরক্ত হয়ে গেছে তাহলে। বোস, আমাদের কি অবস্থা? আশিক মুখ গোবেচারা করে সবার দিকে একবার করে দৃষ্টি বুলায়। দুহাত বগল দাবা করে মলিন কণ্ঠে বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিবি। এবার সবাই হাসি যেন আরো বেড়ে জোরালো হলো। এক পর্যায়ে আশিক নিজেকে ওদের সঙ্গে হাসিতে যোগ দেয়। আহনাফ রাবিকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছে। অর্ষা আসবে বলে হয়তো, কিন্তু তার সকল উৎকণ্ঠা এবং আনন্দকে ধূলিসাৎ করতে দিয়ে সকালে এসে উপস্থিত হয়। সে ভিতরে গিয়ে আহনাফের উদ্দেশ্যে বলে, ভাইয়া ভালো আছেন? আহনাফ মৃদু সহাস্যে বলল, হ্যাঁ, আজ তুমি এলে যে। এখন থেকে আমি রাফিকে পড়াবো। কারণ জিজ্ঞেস করতে গিয়েও অবচেতন সংকোচন জড়তা বোধ করছিল আহনাফ। তাই সে আর কোনো প্রশ্ন না করে রাফিকে বলল, পড়তে যাও। সকাল আসায় রাফি যে খুশি হয়নি এমনটা নয়, তবে সে অর্ষাকে ভীষণ মিস করছিল। এতদিনে অর্ষার সঙ্গে তার অভ্যস্ত হয়ে গিয়েছিল বলে হয়তো। সে গালে হাত দিয়ে সকালকে জিজ্ঞেস করলো, অর্ষা ম্যামের কি অসুখ হয়েছে? সকাল রাফি সিলেবাস দেখছিল। সিলেবাস থেকে চোখ তুলে প্রশ্ন করলো, কেন বলো তো? অসুখ না বললে ম্যাম এতদিন আসেনি কেন? আর আসবে না? সকাল মিষ্টি করে হেসে বলল, না, অর্ষা ম্যামের অসুখ করেনি। সে ভালো আছে, কিন্তু ম্যাম তো এখন কাজ নিয়ে অনেক ব্যস্ত, তাই আসতে পারবে না। ম্যাম যে বলেছিল আজ আসবে, বলেছিল নাকি? কই, আমি তো জানতাম না। তুমি ম্যামকে বলো আমি তাকে মিস করছি। আচ্ছা বলবো, এখন পড়ো। আহনাব দরজার সামনে ঘুরঘুর করছে। সকালের কাছে অর্ষার ব্যাপারে জিজ্ঞেস করবে নাকি করবে না ভেবে দোনামোনা ভাব এখনো কাটিয়ে উঠতে পারছে না। পেছন থেকে শশী এসে আহনাবের কাঁধে হাত রাখায় সে কিছুটা চমকে উঠে। শশীর হাতে ইশারা জিজ্ঞেস করে, কি? আহনাব দুপাশে মাথা নাড়ে। শশী বলে, এখানে ঘুরছো কেন? ঘুরছি না তো, হাঁটছিলাম। তুমি এখন এলে? মাত্রই। আন্টি আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। হ্যাঁ, হালকা ডোজের ঘুমের ওষুধ দিয়েছি। কাল রাতে তেমন ঘুম হয়নি মায়ের। ও, তুমি কিছু বলবে বলছিলে ফোনে। আহনাব কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, হ্যাঁ, এখানে নিশ্চয় বলবে না। চলো ছাদে যাই। আহনাব রাজি হয়। দুজনের মাঝে বেশ খানিকটা দূরত্ব রয়েছে। মুখোমুখি নয়, দুজনে পাশাপাশি দাঁড়ানো। শশী কিছু না বলে অপেক্ষা করছে আহনাব কি বলবে তা শোনার জন্য। আচ্ছা শশী, তুমি কি আমায় ভালোবাসো? আহনাবের হঠাৎ এমন প্রশ্নে শশী যতটা না অবাক হয়েছে, তার চেয়ে বেশি ভড়কে গিয়েছে। কেননা আহনাবের সঙ্গে তার পরিচয় দু একদিনের নয়। তবুও
এই এতদিনের সম্পর্ক না আহনাব কখনো শশীকে এমন প্রশ্ন করেছিল, আর না শশী। দুজনে কারো মনে কখনো এই প্রশ্নটি আসেনি, বিদায় হয়তো কখনো জিজ্ঞেস করা হয়নি। সর্বদা তাদের মনে হয়তো ভাবত এটা একটা অবান্তর প্রশ্ন। যেহেতু প্রশ্নটি অপ্রত্যাশিত ছিল, তাই শশী কিছুটা বিচলিত বোধ করে। অহনাব উত্তরের জন্য ব্যস্ততা প্রকাশ করে জিজ্ঞেস করে, কি হলো বলো। শশী তার চমৎকার হাসিটি হাসল, মাথা নাড়িয়ে বলল, ব্যাপার কি বলো তো? আজ হঠাৎ এই প্রশ্ন করছো? আগে কখনো তো এসব প্রসঙ্গে কোনো কথা বলেনি। আজ যখন বলছি, তখন অবশ্যই এর পিছনে কারণ আছে বলেই বলছি। তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। শশী এবার কিছুটা নড়ে চড়ে বলে, দেখো আহনাব, যদি সত্যি কথা শুনতে চাও তাহলে বলবো, ভালোবাসার সাথে সম্পর্ক কিংবা সাক্ষাৎ কোনোটাই এখন আমার হয়নি। আমি ছোট থেকে মিশুক হলেও ভালোবাসি পরিপন্থী ছিলাম। এর কারণটা তুমি জানো। আমার বাবা মায়ের লাভ ম্যারেজ হওয়ার সত্ত্বেও তাদের মধ্যকার বন্ডিং কতটা নিম্ন স্তরে রয়েছে সেটা আমি তোমায় বলেছিলাম। তাই সবসময় চেষ্টা করছি রিলেশন থেকে দূরে থাকার। তাই বলে আমি এটা বলবো না যে পৃথিবীর সব ছেলে এক কিংবা খারাপ। এরকমটা ভাবলে হয়তো আমার কোনো ছেলে বন্ধু থাকতো না। আমিও চাই আমার সুন্দর একটা সংসার হবে। তাই আমি সবসময় ভাবতাম নিজের মধ্যে যতটা ভালোবাসা আমি জমিয়ে রেখেছি, বিয়ের পর সেই ভালোবাসাগুলো নিজের একান্ত মানুষটাকে উজাড় করে দিব। আর যদি বলি তোমায় ভালোবাসি, তাহলে সেটা মিথ্যা বলা হবে। তোমাকে আমি ভীষণ পছন্দ করি। তুমি বেস্ট একটা মানুষ। তবে সত্যি এটা যে ভালোবাসা এখনো গড়ে ওঠেনি। সেরকম সময় সুযোগ কিন্তু আমাদের মাঝে তৈরি হয়নি, তাই না? তুমি কখনো আমাকে সেভাবে ট্রিট করনি, এমনকি আমিও না। আমাদের বিয়ে ঠিক হলেও আমরা সেই শুরুর দিকের মতো বন্ধুত্বটাকে ধরে রেখেছি। আহনাব চুপচাপ শশীর কথাগুলো শুনছিল। এতক্ষণে তার মনের ভিতর যে ভয়গুলো ছিল তা কিছুটা হলে কমেছে। সে রুদ্ধশ্বাসে বলল,